সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশে যে পলিটিক্যাল টার্মোয়েল চলছে, এর ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ, আন্দোলনকারী এবং রাজনৈতিক দল আসলে কি চায়? আপনারা জানেন, বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যার চারদিকে মিয়ানমার, ভারত আর বঙ্গোপসাগর। একদিকে লোনা জল, একদিকে বর্মদস্টু, আর একদিকে ভারত দ্বারা ঘেরা। এর ভেতরে, এই ভারতের প্যাটের ভেতরে ছোট্ট একটি 1,44,000 বর্গ কিলোমিটারের একটি ছোট দেশ। এই ছোট দেশটিতে আপনি যদি ইতিহাসের দিকে যান, এটি ভারত ছিল, এটি পাকিস্তানের অংশ ছিল। এদেরকে মুঘলরা শাসন করেছে, এদেরকে পাঠানরা শাসন করেছে, বঙ্গীয় সেনরা শাসন করেছে এবং বিদেশি শক্তি ইংরেজেরাও শাসন করেছে। তার মানে এই ভারতবর্ষে বিদেশিদের শাসন, অর্থাৎ ভারতের মানুষকে, এই ভারতবর্ষকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পাক ভারত উপমহাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, এই পুরো অঞ্চল একটা সময়ে ব্রিটেনের কলোনি ছিল মোগলদের দখলে, চেঙ্গিসদের দখলে। এইভাবে বিভিন্ন সময়ে দেশীয় মানুষের সহযোগিতায় বিদেশিরা এই দেশটাকে শাসন করেছে। মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় 1757 সালের 23 জুন পলাশির আমলা কাননে নবাবের বাহিনী দাঁড়িয়েছিল পুতুলের মতো, আর ইংরেজ বাহিনী অল্প কিছু সৈনিক নিয়ে এই নবাব বাহিনীকে পরাজিত করে। প্রাসাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা সেটা 190 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম। তারপর আমরা পাকিস্তান, যখন ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র হয়, তখন আমরা 190 বছর পরে পাকিস্তানের অংশ হলাম। 23 বছর পাকিস্তান ছিলাম এবং আমরা আবারও একটা নব্য কলোনিতে পরিণত হলাম। 1971 সালে মহান মুক্তি সংগ্রামের পর আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যে দেশটি আস্তে 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 তার পায়ের নিচের মাটিকে শক্ত করেছে এবং 53 বছরে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের আগে জন্ম নেওয়া সবগুলো রাষ্ট্রকে ছাড়িয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। বাংলাদেশ মৌলবাদকে পিছনে পেলে, জঙ্গিবাদকে পিছনে পেলে, অভাব অনাহার পিছনে পেলে, অশিক্ষাকে পিছনে পেলে, দারিদ্রতাকে পিছনে পেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। হঠাৎ করে বাংলাদেশের ঘাড়ে ভূত এসে চাপলো। সে ভূতটি কোত্থেকে আসলো? আমেরিকা থেকে। আমেরিকা চেয়েছিল যে এই বাংলাদেশ আমেরিকার কথা মতো চলবে। আমেরিকা যে বিশ্ব সাম্রাজ্য এখন তৈরি করছে, সেই সাম্রাজ্যের অংশ হিসাবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বঙ্গোপসাগরের এই কোণাটিতে তারা একটি সামরিক ঘাঁটি করতে চায় এবং এই বাংলাদেশের ভূখণ্ডটিকে তারা তাদের সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে, এই দেশটিকে তাদের তাবেদার রাষ্ট্র হিসেবে চায়। কিন্তু আপনারা যারা একটু গভীরভাবে দৃষ্টিপাত করেন, তারা দেখবেন 1971 সালে যখন মহান মুক্তি সংগ্রাম শুরু হয়, পাকিস্তানি পাক সেনারা আমাদেরকে যে হত্যা, নিধন, যজ্ঞ এবং দর্শন, রাহাজানি, খুনোখুনি যা করছিল, তার সব অস্ত্রের যোগানদাতা ছিল আমেরিকা। এবং আমেরিকা বাংলাদেশকে সমর্থন করেনি, আমেরিকা সমর্থন করেছে ব্রিটেনকে। আর কাউন্টার পার্ট হিসেবে যদি দেখেন, এই দুঃসময়ে 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়ার কাজটি করেছে ভারত। এই মানুষকে সহযোগিতা করা, অস্ত্র দেওয়ার জন্য কাজ করেছে ভারত এবং রুশ ফেডারেশন। তখন এটি ছিল রুশ ফেডারেশন। সেই রুশ ফেডারেশন এবং ভারত, আমেরিকা এবং ব্রিটেন এবং পশ্চিমা বলয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এখন আজকে এই বাংলাদেশে যেই খেলাটা চলছে, আমেরিকা চায় এই ভারত এবং রাশিয়াকে ছেড়ে, চায়নাকে ছেড়ে আমেরিকার দিকে যেতে হবে। শুধু জেলেই হবে না, আমেরিকাকে দিতে হবে একটি বন্দর, দিতে হবে একটি ডিপ সি পোর্ট, দিতে হবে আমাদের একটি করিডোর
কারণ তারা এটুকুই সন্তুষ্ট নয়, তারা চায় মিয়ানমারকে, যেটি আগে বার্মা ছিল, সেই বর্মদেশকে ভেঙে এখানে একটি নতুন রাষ্ট্র করবে। সেই রাষ্ট্র চায়নার সাথে যুদ্ধ করার জন্য ভবিষ্যতে চায়নাকে বসে আনার জন্য একটি টেরিটরি হিসেবে তারা ব্যবহার করবে, এবং ওই রাষ্ট্রটি তাদের বিশাল একটা সমুদ্র সৈকত থাকবে, সেখানে আমেরিকা একটি সামরিক ঘাঁটি তৈরি করবে। তার মানে দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে আমেরিকার কিন্তু কোনো ঘাঁটি নেই। আমেরিকা পৃথিবীর বহু জায়গায় ঘাঁটি গেড়েছে, তাদের সৈন্য আছে, তাদের যুদ্ধ জাহাজ আছে, তাদের সার্ভিলেন্স আছে, কিন্তু এই জায়গায় ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বাংলাদেশ এখানে থাকার কারণে আমেরিকা কখনো এই জায়গায় ঘাঁটিটি করতে পারেনি। তখন আমেরিকা চিন্তা করলো, আমাদের আসলে একটা স্ট্রাইকার দরকার। আর ডক্টর ইউনূসকে বহু দিনের সাধনায় সিস্টেমেটিক ওয়েতে তাকে সামনে নিয়ে আসলো, এনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে 21 মিলিয়ন এসেছে সরাসরি, আর 29 মিলিয়ন এসছে ইন্ডিয়া হয়ে, মোট $50 মিলিয়ন। এই বাটপার, সিটিং, অছাত্র, ছাত্র এবং দুষ্কৃতিকারীরা এই 50 মিলিয়ন টাকা খেয়ে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য একটা সুযোগ নিল। নেয়ার পরে কি হলো, ডক্টর ইউনূস আসলো। আপনারা জানেন, পৃথিবীর যেই কোনো দেশে যখন একটি অন্তর্বর্তীকালীন দেশ হয়, যুদ্ধ না থাকে, বাংলাদেশে কোনো যুদ্ধ ছিল না, বাংলাদেশ সুন্দরই চলছিল, এবং রাজনৈতিক দলও আছে, সব আছে, যারা আগে সরকার চালিয়েছে সেই দলও আছে, যারা বর্তমানে চালাচ্ছিল তারাও আছে। তাইলে এই দেশে দরকার ছিল একটা সুষ্ঠু নির্বাচন, জনগণ যে ভাষায় কথা বলে সেই ভাষায় রাষ্ট্র চলবে। কিন্তু ডক্টর ইউনূস সেই পথে গেলেন না। কোন পথে গেলেন? গেলেন যে তিনি ক্ষমতাটি দখল করে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে ভেঙে ফেলবেন। ভেঙে ফেলবেন কি? আর্মি, ভেঙে ফেলবেন পুলিশ, ভেঙে ফেলবেন বিজিবি, ভেঙে ফেলবেন অ্যাডমিনিস্ট্রেশন। গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি পুড়ে যাবে, নারীদের মধ্যে হাহাকার আসবে। মৌলবাদীরা চারণভূমি হিসেবে নিবে, এবং এই চারণভূমিতে মৌলবাদীরা তাদের সমস্ত কর্মকাণ্ড এই বাংলার জমিনে চালাবে। এর ফলে একটা পর্যায়ে কি হবে, মৌলবাদীদের সাথে, উগ্রবাদীদের সাথে, পাকিস্তানপন্থীদের সাথে, জঙ্গিদের সাথে সাধারণ মানুষের একটি কনফ্রন্টেশন শুরু হবে। এই কনফ্রন্টেশন শুরু হলে আমেরিকা যেটা করবে, যে বাংলাদেশ জঙ্গিবাদ এসছে, আফগানিস্তানে যেভাবে তালেবানদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছে ব্রিটিশ এবং আমেরিকার সৈন্যরা, সেই রকম একটি নৌবহর পাঠিয়ে দিয়ে সেখানে যাকে যাকে বোমারু বিমান আসবে, অস্ত্র আসবে, এবং বাংলাদেশের উপরে জঙ্গিবাদ নিপাতের কথা বলে একটি যুদ্ধ শুরু হবে। যেহেতু বাংলাদেশ একটি গণবসতিপূর্ণ দেশ, অল্প একটু জায়গায় 18 কোটি মানুষের বসবাস, রাষ্ট্রভিত্তিক মানে শহরভিত্তিক যেমন রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরকে যদি বাদ দেন, পৃথিবীতে আরেকটি আছে নেদারল্যান্ড, এই দুইটি দেশকে যদি বাদ দেন, পৃথিবীতে আর কোনো একটি দেশও আপনি পাবেন না এত অল্প জায়গায় এত বেশি মানুষের বসবাস। তারপরেও আবার জীবনধারা কৃষিভিত্তিক এবং আধা কৃষিভিত্তিক, কিন্তু শিল্প বিপ্লব আমাদের দেশে সেভাবে ঘটেনি। একমাত্র গার্মেন্টস ছাড়া আমাদের সেরকম কোনো বড় শিল্প ওয়ার্ল্ডকে দেখানোর মতো ছিল না। এখন কি হচ্ছে, আমেরিকা প্রথমে বন্ধ করে দিল আমাদের গার্মেন্টস নেওয়া। কিভাবে? ট্যাক্স বাড়িয়ে। আগে ছিল 15%, এখন দিল 35%। 15 আর 35 মিলে মোট 50%। 50% আমাদের বেড়েছে। ইন্দোনেশিয়ার 19% এবং ভিয়েতনামের 24%, ভারতেরও 24%। এখন ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বাংলাদেশের জায়গাটি দখল করে নেবে। এর ফলে কি হবে? সামাজিক অস্থিরতা, হাহাকার। ডক্টর ইউনূস সেই সুযোগটাই করে দিচ্ছেন। আর্মি বিচ্ছিন্ন, পুলিশ বিচ্ছিন্ন, বিজিবি বিচ্ছিন্ন, আনসার বিচ্ছিন্ন। শুধু মাঠে আছে তার জঙ্গি বাহিনী, জামাত, সরমনাই এবং মামুনুলের ওই ফান্ডারা। এবং এই ফান্ডারা বিভিন্ন জায়গায় মাহফিল করে মানুষকে উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে। এই উগ্রবাদীরা
আওয়ামী লীগকে শেষ করতে চায়, বিএনপিকেও শেষ করতে চায়। এর ফলে কি হবে? রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতায় তারা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা। কিন্তু এদেরকে তো আসলে করানো হচ্ছে এই কাজ। আমেরিকার চাল তারা বুঝতে পারেনি। বাংলাদেশে যদি একটি যুদ্ধ শুরু হয়, যেহেতু নানান মত, নানান পথ, ধর্মীয় মৌলবাদ, কোনায় কোনায় মসজিদ, কোনায় কোনায় মাদ্রাসা, তখন এই যুদ্ধ ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। এই যুদ্ধ 1, 2, 3 বা 5 বছর নয়, 10 বছরেও এই যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ অ্যাটলিস্ট প্রথম বছরেই মারা যাবে। কারণ খাদ্য কোত্থেকে আসবে? যুদ্ধ অবস্থায় কেউ খাদ্যও দেবে না, অনাহারে মানুষ মরবে, মানুষের বাসস্থান থাকবে না, বোমার আঘাতে জর্জরিত হবে বাংলার মাটি। 1971 সালের পর আমরা ভেবেছিলাম এই দেশ যুদ্ধ করে আমরা শত্রুমুক্ত করেছি, এই দেশে আর যুদ্ধ হবে না। কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান নিয়ে এসছে, বড় বড় রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে আমেরিকাকে এখানে আনি ঢুকাচ্ছে। এখন বলছে আমেরিকা আমাদেরকে যে টেরিফ বাড়িয়ে দিয়েছে, আমেরিকার সাথে 2টি চুক্তি করতে হবে, টেরিফ কমিয়ে দিবে। আমেরিকা 20%, 15%, 16% করে দিবে। কি করতে হবে? আমেরিকাকে একটি ডিপ সি পোর্ট দিতে হবে বাংলাদেশের সমুদ্র সীমায়, অর্থাৎ আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে সেখানের কোনো একটি জায়গায় আমেরিকাকে একটি ডিপ সি পোর্ট দিতে হবে, এক। দ্বিতীয়ত, চট্টগ্রাম যে বন্দরটি আছে সবচেয়ে ব্যস্ততম বন্দর, দক্ষিণ পূর্ব এশিয়ায় ওয়ান অফ দ্য বিগেস্ট বন্দর, সেটি আমেরিকার ম্যানেজমেন্টে দিয়ে দিতে হবে। 3, আমাদের যে সেন্ট মার্টিন নামে ছোট্ট একটি দ্বীপ আছে, সেই দ্বীপটিতে মাঝে মাঝে আমেরিকাকে মোহরা করতে দিতে হবে। 3 গেল। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে আমাদের যে অংশের সাথে বার্মার সাথে আমাদের বর্ডার আছে, সেখান দিয়ে একটি করিডোর দিতে হবে, যেই করিডোর আমেরিকান অস্ত্র সরাসরি বার্মার বিদ্রোহীদের হাতে যাবে। এর ফলে বার্মা সেখানে বিদ্রোহীরা সেখানে যুদ্ধ করে ওই দেশটিকে স্বাধীন করবে, করে আমেরিকার তাবেদার রাষ্ট্র বানাবে। কিন্তু এখন বার্মা চীনের সাহায্য নিচ্ছে, ইভেন ইন্ডিয়াও বার্মাকে সাহায্য করতে পারে। এই অবস্থায় বাংলাদেশ অনিবার্যভাবে আরেকটি যুদ্ধের মুখোমুখি। আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে অঞ্চল, এই অঞ্চলটি বাংলাদেশের সাথে থাকবে কিনা সেটিও এখন একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই ডক্টর ইউনূসকে যদি খেদানো না যায়, এই নৈরাজ্য যদি বন্ধ করা না যায়, মৌলবাদীদের আস্ফালন যদি বন্ধ করা না যায়, ধর্মের নামে হানাহানি যদি বন্ধ করা না যায়, রাস্তায় মানুষ হত্যা যদি বন্ধ করা না যায়, এবং রুল অফ ল, যেটাকে আমরা বলি সভ্যতার ভিত্তি, সিভিলাইজেশনের ভিত্তি হচ্ছে রুল অফ ল, সেটাকে যদি এস্টাবলিশ করা না যায়, তাহলে এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদ, এই মবক্রেসি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সমাজকে গ্রাস করে নেবে। এখন জেগে উঠতে হবে দেশপ্রেমিক মানুষদেরকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, তাদের সন্তানদেরকে আজকে তৈরি হতে হবে। আজকে আমরা শুনছি গোপালগঞ্জে আক্রমণ করবে। গোপালগঞ্জে যদি আক্রমণ করে, প্রাণ নিয়ে একটি প্রাণীও ফেরত আসতে পারবে না। গোপালগঞ্জের মানুষ জানে তারা তাদের নেতাকে, তাদের স্বপ্নদ্রষ্টাকে কতটুকু ভালোবাসে। গোপালগঞ্জে এই সার্জিজের কবর হবে, এই হাসনাতের কবর হবে, এবং এই গোপালগঞ্জে তাদের সকলের কবর এই গোপালগঞ্জের মধুমতির তীরে হবে, এবং অথবা এই মধুমতিতে তাদের সলিল সমাধি হবে। মানুষ মৃত্যুর আগে নিজের শক্তিটাকে জানান দিয়ে যেতে চায়। গোপালগঞ্জের মানুষ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই তৈরি। তাদের কোনো অস্ত্র লাগবে না, তাদের লাঠি লাগবে না, তাদের মারণাস্ত্র লাগবে না, বোমারু বিমান লাগবে না। তাদের ভিতরে যে আগুন জ্বলছে, সে আগুনে এনসিপি সারখার হয়ে যাবে। সাইদির ছেলে যেই প্ল্যান করেছিল বঙ্গবন্ধুর মাজারে হামলা করার, সেই সাইদির মাজারও বাংলাদেশে থাকবে না। কারণ তুমি যদি ইট মারো, পাটকেল খাওয়ার জন্য তৈরি তোমাকে থাকতে হবে। তাই বলছি, আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে,
বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে রক্ষা করতে হলে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। কার বিরুদ্ধে? এই মবের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই প্রতিষ্ঠান ভাঙার যে কারিগর তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, 420-র বিরুদ্ধে দাঁড়াতে হবে, আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়াতে হবে সন্ত্রাসবাদের হোতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ এই পারভার্টেড বুড়া বাংলাদেশটাকে একটা অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সব সময় আলোর দিকে গিয়েছি, এবার প্রথম আমাদেরকে আবার জঙ্গলের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ তৈরি, আপনারাও তৈরি হন। আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাকে যুদ্ধক্ষেত্র হতে দেব না। আমেরিকার বোমারু বিমান আমার আকাশে উঠতে দেব না। আমেরিকাকে আমরা কোনো ডিপ সি পোর্ট দেব না। আমেরিকাকে আমরা করিডোর দেব না, এবং আমাদের বন্দরের ব্যবস্থাপনা আমরা আমেরিকার হাতে তুলে দেব না। পুরা পৃথিবীতে মাত্র 15 থেকে 20% আমরা এক্সপোর্ট করি আমেরিকায়, আর বাকি 80% এক্সপোর্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমেরিকার যদি 20% এক্সপোর্ট আমাদের নাও হয়, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা নতুন বাজার খুঁজব, নতুন ক্রেতা আমরা বের করে নিয়ে আসব, আমরা ডাইমেনশন আনবো। বেশি দামি হলে বেশি দামে আমেরিকায় কিনবে, কারণ আমেরিকা যদি বেশি দামে না কিনে আমাদের চাইতে কম দামে কারা দিতে পারে, তারা দেখ, আমরা অন্য জায়গায় দিব। তাই কোনো কিছুর বিনিময়ে দেশের সার্বভৌমত্ব ছেড়ে দেওয়া যাবে না। দেশের ভূখণ্ড কখনো আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন রাস্তাঘাটে নারীরা নিরাপদ নয়, শিশুরা নিরাপদ নয়, আবাল বৃদ্ধ বনিতা কেউ নিরাপদ নয়। আজকে নারীরা তাদের পার্সে আর কোনো টাকা রাখে না, বলে কোনো নিরাপত্তা নেই, যে আমি যে যাচ্ছি আমার পার্সটা নিয়ে ফিরে আসব। কোনো নারী দেখেন গলায় চেইন পরে না, হাতে বালা পরে না, শুধু পরে তারাই যারা গাড়ির ভিতরে থাকে। যারা নিজের প্রাইভেট গাড়ি নেই তারা এখন আর বালা, গলার মালা আর পরে না স্বর্ণের। কেন পরে না? ইমিটেশন পরে। কারণ যেই কোনো মুহূর্তে ছিনতাইকারী চিন্তাই করে নিয়ে যাবে, পুলিশের কোনো ভূমিকা থাকবে না। আর্মি আছে রাস্তায়, কি হিসেবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঠুটু জগন্নাথ, তার এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো ভ্যালু আমাদের কাছে নেই। কারণ এই যে এত হত্যা, এত ধর্ষণ, এত নির্যাতন এবং এত যে মবক্রেসি, এর কোনোটাই কিন্তু আর্মিরা ঢুকতে পারেনি। কারণ আর্মি হচ্ছে শো পিস নাও, আর্মিকেও প্যারালাইজড করে দিয়েছে। তাই আসুন রুখে দাঁড়াই এই সন্ত্রাস, এই মব, এই অবৈধ সরকারকে, এবং বাংলাদেশকে মানুষের হাতে ফিরিয়ে দিই। যে শান্তিপ্রিয় মানুষ, যে অসাম্প্রদায়িক মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধ করে সাম্যের ভিত্তিতে দেশকে গড়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদের সম্মিলিত শক্তি আবার বাংলাদেশে নবজাগরণ হবে, সেই আশায় বাদ ব্যক্ত করে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।